নিউজরুম থেকে আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং আমার বাংলার শুরুতেই ভোট প্রচারের খবরে নজর রাখতেই হবে। হেভি ওয়েট প্রচার, নরেন্দ্র মোদী গতকাল প্রচার করেছে, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি যতবার প্রচার করছে, নরেন্দ্র মোদী যতবার আসছেন সন্দেশখালী প্রসঙ্গ তুলছেন, সন্দেশখালী প্রসঙ্গ তুলে বারবার তোপ দাগছেন। আজ প্রথমবার সন্দেশখালী প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শাহজাহানের সঙ্গে তুলনা করলেন নিশীথ প্রামাণিকের। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের পুলিশই গ্রেপ্তার করেছে। সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে। এবছর জানুয়ারিতে গরম হয়ে ওঠে সন্দেশখালী। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। তারপর একে একে প্রকাশ্যে আসে সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের নানা কীর্তি। শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। গ্রেফতার করা হয় শেখ শাহজাহান এবং তার একাধিক ঘনিষ্ঠকে। এ নিয়ে কোমর বেঁধে আসরে নামে বিজেপি। 24-এর ভোটের প্রচারে বাংলায় এসে বারবার সন্দেশখালী অস্ত্রে শান দিয়ে তৃণমূলকে নিশানা করেন খোদ নরেন্দ্র মোদী। पूरे देश ने देखा है कि कैसे टीएमसी सरकार ने संदेशखाली के गुनहगारों को बचाने के लिए पूरी ताकत लगा दी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेशखाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा, उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। এর আগে বারাসাতের সভার পরে সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেছিলেন নরেন্দ্র মোদী। এখানেই শেষ নয়, সন্দেশখালী এলাকাটি বসিরহাট লোকসভার মধ্যে পড়ে। সেই বসিরহাটে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্রকে, যিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। রেখাকে ফোনও করেন নরেন্দ্র মোদী। रेखा जी नमस्कार। आप बंगाल की विपरीत राजनीतिक परिस्थितियों में प्रचार कर रही हैं। आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। आप एक प्रकार से शक्ति स्वरूपा है। आपने इतने ताकतवर लोगों को जेल भेज दिया। এতদিন এসব নিয়ে সেভাবে মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবার তুফানগঞ্জের সভা থেকে তিনি পাল্টা সুর চড়ান। আপনি কালকে বলে গেছেন আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে। সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়, কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? হাতরাশিতে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে। নরেন্দ্র মোদী কবর গেছো, কবর তোমার পার্টি গেছে, কবর বিচার করেছো। গুজরাটে দাঙ্গা করে কত লোক মেরেছো, আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো। সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে। ভোটের বাংলায় এসে সন্দেশখালীকে বারবার অস্ত্র করছেন নরেন্দ্র মোদী। সেই অস্ত্রকে ভোঁতা করতে এই প্রথমবার সন্দেশখালী নিয়ে এভাবে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। সরবেরিয়ার বেতাজ বাদশাহ নিজের নামে মার্কেটই খুলে বসেছিল, শেখ শাহজাহান মার্কেট। কিন্তু জমিকার জবরদখল জমি। আমরাই দেখিয়েছিলাম, মণ্ডল পরিবারের কথা শুনিয়েছিলাম, তাদের বক্তব্য কেঁদে ফেলেছিলেন বলতে বলতে এ জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। আজ তারা কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে অভিযোগ জানাতে অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, কি অভিযোগ জানালেন মণ্ডল পরিবারের সদস্যরা? সন্দেশখালী শেখ শাহজাহান মার্কেট, সেই মার্কেটের কথাটা কিন্তু নিউজ 18 বাংলায় আগেই কিন্তু সম্প্রচার করা হয়েছিল এবং এই মার্কেটের যে জমি জোর দখল করে তাদেরকে হাতিয়ে নিয়ে কিন্তু এই মার্কেট 2013 সালে করা হয়েছিল এবং প্রাণনাশের হুমকি থেকে শুরু করে জোর করে নেওয়া হয়েছিল মণ্ডল পরিবার, এমনটাই কিন্তু অভিযোগ করে। আজকে ইডি দপ্তরে তারা একেবারে সকালবেলা আসে এবং ইডি দপ্তরে আসার পরে
যে তিনজন ব্যক্তি মূলত সঞ্জয় মণ্ডল, নির্মল কুমার মণ্ডল এবং সঞ্জীব মণ্ডল, তারা দাবি করে যে 1 একর 15 শতক জমি জোর করে তাদের থেকে দখল করা হয় এবং সেখানে শেখ শাহজাহান মার্কেট তৈরি করা হয়। পরবর্তী ক্ষেত্রে বলা হয় যে সেখানে তাদের সেই টাকা দেওয়া হবে, কিন্তু যখনই তারা টাকা চাইতে যায় তখন কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে এমনটা অভিযোগ। এর 2013 সালে কিন্তু এই জমি জোর করে দখল যখন করা হয়েছিল, শেখ শাহজাহান মদতে কিন্তু এই জমি দখল করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে মার্কেট করা হয়, এমনটাই কিন্তু দাবি। ইতিমধ্যে ইডি দপ্তরে সেই মণ্ডল পরিবার তারা কিন্তু সশরীরে আসে এবং অভিযোগ দায়ের করে। পরবর্তী ক্ষেত্রে ইডি জানান তাদের সঙ্গে কথা বলবে এবং এই যে তথ্য তারা দিচ্ছে সেখানে কিন্তু একবার শেখ শাহজাহানের যে দাপট ছিল সেই দাপট জোর করে প্রভাব দেখিয়ে কিন্তু এই জমি দখল করে তার নিজের নামে মার্কেট তৈরি করা হয়েছিল বলে এমনটাই কিন্তু তথ্য উঠে আসে। ধন্যবাদ। অফিসে এসেছিলাম, ইডি অফিসে। আপনারা কি ডেকেছিলেন, আপনারা নিজেরাই এসেছিলেন? না, আমাদের নিজেরাই এসেছি। কি জানালেন? জমি জায়গা সম্বন্ধে যাতে উদ্ধার হয়, বললো আপনাদের ন্যায্য জমি কাগজপত্র ন্যায্য আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই, বললো আমরা চেষ্টা করব। এদিকে বিজেপিকে নিশানা করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছে শাহজাহান। শাহজাহান সাবিনা এন্টারপ্রাইজ কি দুবাই কনসাইনমেন্টে টাকা দিত? সব মিথ্যে কথা কেন বলছিস? সেই তথ্যই তো উঠে আসছে। আরে সব দালাল, তুই সব মিথ্যে। কারা কারা দালাল? বিজেপির দালাল সব। শাহজাহান 137 কোটি ব্যবসা কি করে করে? চেন বানাও। সব রাজনৈতিক হিংসা চলছে। কারা করছে রাজনৈতিক ষড়যন্ত্র? সব রাজনৈতিক হিংসা, সব রাজনৈতিক ষড়যন্ত্র। ভালো করে করেন, বেকার আমার কাছে প্রশ্ন করে লাভ নেই। সব রাজনৈতিক। বঙ্গে বিজেপির ইস্যু কি? দুর্নীতি ইস্যু। এবার পাল্টা কাউন্টার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। आने वाले 5 वर्षों में भ्रष्टाचारियों पर और कड़ी कार्रवाई होगी। बीजेपी नेता बोले गए चुन चुन के सब हम अरेस्ट करेगा। पहले आपका जितना लीडर है सबको चुन चुन के हम भी कर सकता है, लेकिन हम डार्टी पॉलिटिक्स नहीं करते। প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি, আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল। কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো। এখন কোনো কমপ্লেন নেই, তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি। আমি নিজে দেখা করলাম তোমাদের সাথে 3 বার দিল্লি গিয়ে, কথা দিলে দেবে। 355টা টিম পাঠালে, তারা গিয়ে তো রিপোর্টও দিয়েছে। সেই রিপোর্টটা একটু জনসমক্ষে প্রকাশ করো। নিয়োগ থেকে রেশন দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ, বাংলায় তৎপর ইডি, সিবিআই এর মতো একাধিক কেন্দ্রীয় এজেন্সি। 24-এর ভোটে এই দুর্নীতি ইস্যুকে অস্ত্র করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। ये राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। आपने भी देखा है कि टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं। आमी बोली भ्रष्टाचार सराओ, तारा बोले भ्रष्टाचारी बचाओ। বিজেপি তুমি মহারাজ সাধু বলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা। নীরব মোদী কি দুর্নীতিবাজ নয়? ললিত মোদী কি দুর্নীতিবাজ নয়? আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়? স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস এট হোম। বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে
আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি। আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। নিউজ 18 বাংলা। তার মন্তব্যে বারবার বিতর্ক, আর সেই বিতর্কে সাফাই দিতে গিয়ে আবার সরব দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি, বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জেনগত সব পন্থা। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী। এই ভোটের বাজারে বারবার তাঁর মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক, কিন্তু দিলীপ অবিরাম, আবারও তিনি সরব। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি, বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। বাপ শব্দটির ব্যবহার তৃণমূলই আগে করেছে। দিলীপ তো মিথ্যে কথা বলছে এরকম তো নয়। তোর বাপকে বল তোর বাড়ির এত কিলোমিটারের মধ্যে আছে, কে বলেছিল? বিজেপির কোনো নেতা বলেছিল? বিজেপির কোনো নেতা তো বলেনি, তৃণমূল নেতা বলেছে। তৃণমূল কুকথার কোনো ট্রেন্ড সেট করেনি। যেভাবে অতীতে সিপিএম এই কুকথার যে বন্যা বইয়ে দিয়ে গেছে, সিপিএম হচ্ছে কুকথার শিল্পী, কুকথার স্রষ্টা, কপিরাইট সিপিএম এর কাছে। তারপর সেটা ইনহেরিট করেছে, যেহেতু সিপিএম এর ভোটাররাই আবার বিজেপির ভোটার, ফলে সেখান থেকে দিলীপ বাবুর নেতৃত্বে বিজেপি সেটা নিয়েছে। ভোটের প্রচারে নেমে থেকেই চালিয়ে খেলছেন দিলীপ ঘোষ। दीदी की ये गोवा तो আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হয় ঠিক। দিলীপের এই মন্তব্যে জল ঘোলা হয়। দিলীপকে সতর্ক করে দেয় তার দল বিজেপি, নির্বাচন কমিশনও সাবধান করে দেয়। তবুও দিলীপ ঘোষ পরোয়াহীন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক, যে আমি অ্যাকশন করি। এরপর আবারও সরব হলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি, বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। নিউজ 18 বাংলা। মালদা বিধানসভার যদি হিসেব ধরি, অর্থাৎ মালদায় যদি যে কটা বিধানসভা আসন রয়েছে সেই হিসেব ধরি আমরা 2021-এর হিসেবে, তাহলে দেখব সেখানে 12টার মধ্যে থেকে 8টা আসন গিয়েছিল তৃণমূলের। এবার সেই ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল। তার জন্য কি করছেন? তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক করলেন। তো সেই বৈঠকে কি দাওয়াই দিলেন, কি রোডম্যাপ তৈরি করে দিলেন সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সেবক, কোন রোডম্যাপ তৈরি করে দিলেন আজ অভিষেক এই বৈঠকে? শিবক, আমার কথা শুনতে পাচ্ছ? শিবকের সঙ্গে কথা বলবো। মালদায় 2টি আসন, এই 2টি আসনই তৃণমূল চাইছে। তো এই দুটো আসন যদি তৃণমূলকে রাখতে হয়, অর্থাৎ যদি বিধানসভার নিরিখে মালদার গ্রিপ নিজেদের মধ্যেই রাখতে হয়, তাহলে কিভাবে কাজ করতে হবে, কি দাওয়াই দিলেন আজ অভিষেক? সেবক, একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দাওয়াই দিয়েছেন যে মালদার 2টো লোকসভা কেন্দ্র দলের পক্ষে জেতা সম্ভব, সেক্ষেত্রে দলীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলছেন যে দল সম্পর্কে আর জেলার সংগঠন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য তার কাছে রয়েছে, এবং তিনি যেটা বলছেন কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে কোথায় দলের সংগঠন পিছিয়ে আছে, তুলনামূলকভাবে দুর্বল, কোথায় কোথায় জোর দিতে হবে। তিনি উত্তর মালদার ক্ষেত্রে বলছেন যে গাজলের সংগঠন ছন্নছাড়া অবস্থায় রয়েছে। হরিশ্চন্দ্রপুরে তুলনামূলকভাবে কংগ্রেসের শক্তি বাড়ছে,
এসব বিষয় নিয়ে তিনি নেতৃত্বকে সতর্ক করেছেন। আর দক্ষিণ মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে ইংরেজবাজার, বৈষ্ণবনগর, মানিকচক এই 3টি বিধানসভায় সংগঠনের নেতৃত্বকে আরো জোর দিতে হবে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর যে মানবিক প্রকল্প সেগুলি বুথ পর্যায়ে মানুষের মধ্যে প্রচার করতে হবে। হ্যাঁ শুভক ধন্যবাদ। আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি, যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী, মানুষকে বিশ্বাস করি। যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে, মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, দুটো লোকসভা কেন্দ্রিক তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে কি পিছু হটলেন? পিছু তো হটলেনই। তার কারণ তিনি বলেছিলেন ডায়মন্ড হারবার থেকে তিনি প্রার্থী হবেন, কিন্তু যখন আইএসএফ তালিকা প্রকাশ করছে তখন দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী লড়ছেন না, ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী দিয়েছে আইএসএফ। ডায়মন্ড হারবারে আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর, কিন্তু ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ করেছিলেন নওশাদ গত বছর নভেম্বরে। কি বলেছিলেন তখন? ডায়মন্ড হারবারে কি আপনারা প্রার্থী দেবেন? অবশ্যই আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো, আমার দল যদি অনুমোদন দেয় আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রীর ভাইপোকে পরাজিত করে প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। গতকাল ডায়মন্ড হারবারে অন্য প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ। ইচ্ছে ছিল এখন আমি ক্যান্ডিডেট দাঁড়াবো, কিন্তু দল বেশ কিছু বিষয়কে উত্থাপন করে যে ডিসিশন নিয়েছে, আমাকে সেখানে লড়াই থেকে অব্যাহতি দিয়েছে। ওখানে আমাদের প্রার্থী দিয়েছি, যথেষ্ট পটেনশিয়াল প্রার্থী আছে, সে লড়াই করবেন, তাকে আমরা জিতিয়ে কীভাবে পার্লামেন্টে পাঠানো যায় তার জন্য আমরা সর্বোচ্চদের সাথে লড়াই করব। দাঁড় করাই নেই সেটা তো মানসিকভাবে খারাপ লাগবেই আমাকে, কিন্তু কিছু করার নেই, দলের ডিসিশন। ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছেন না, তার বদলে আইএসএফ এর অন্য প্রার্থী দাঁড়াচ্ছেন মজনু লস্কর। কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। সিপিএম আইএসএফ কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গেছিল, খুব স্বাভাবিকভাবেই বনিবনাটা সম্ভবত হয়নি। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক, আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যুভিত্তিক নানা মত পার্থক্য আছে, কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। সেটিং এর অভিযোগ করছেন দিলীপ ঘোষ। সব সেটিং, সবকিছু ডায়লগ, খালি জল টানার দিকে, কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না। নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট বিজেপি। আচ্ছা, ভোট কেটে তৃণমূল আর বিজেপিকে কি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার থেকে সরে দাঁড়ালেন নওশাদ? পোঁচা দিচ্ছেন সুজন চক্রবর্তী। এই পিচটান আইএসএফ এর, এটা লোকের মধ্যে সন্দেহ তৈরি করবে, এটা স্বাভাবিক। লোকে বলবে যে তাহলে কি ওখানে এই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাই একসাথে লড়াই যে ঘোষণা করলেন নওশাদ সিদ্দিকী নিজে, সেখান থেকে সরে গেলেন কেন? ভোট কাটাকাটি করে বিজেপি বা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কি? রাজ্যপাল সংঘাত একেবারে চরমে। প্রথমে মন্ত্রিসভা থেকে ব্রাত্য বসুকে সরানোর সুপারিশ, তারপর রাজ্যপাল তদন্তের নির্দেশ দিলেন ক্যাম্পাসে। পাল্টা কটাক্ষ করছেন ব্রাত্য বসু, বলছেন যে এই এখতিয়ারই তো নেই। রাজ্যপাল দ্বৈরথ তুঙ্গে। প্রথমে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ, এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে তদন্তের নির্দেশ রাজ্যপালের। বিশ্ববিদ্যালয় দুর্নীতি অশান্তির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন
রাজ্যপাল CV আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ। এ নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এ নিয়ে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও ভোটের কারণেই তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। এটা আচার্য ও রাজ্যপালের নির্দেশ। এখন প্রশ্ন হলো, আচার্যের যা এখতিয়ার, রাজ্যপালেরও কি সেই একই এখতিয়ার? জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। বিষয়টার মধ্যে একটা সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। এর আগে ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল CV আনন্দ বোস। এসবের প্রেক্ষাপট মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। গত 30শে মার্চ সেখানে ব্রাত্য বসুর নেতৃত্বে একটি রাজনৈতিক বৈঠক হয়। এতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্য বসুকে রাজ্যের মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ করেন রাজ্যপাল CV আনন্দ বোস। এ নিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়ায় সরব হন শিক্ষামন্ত্রী। লেখেন, আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে অপসারণের সুপারিশ করলে বিষয়টি যতটা হাস্যকর হবে, এটা ততটাই হাস্যকর। কোথায় সুপারিশ করেছেন? মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। নিউজ 18 বাংলা। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ পাঁশকুড়ায় প্রচারে গিয়ে সেখানে ক্ষোভের মুখে পড়লেন। দেখুন, সংসদ আছে 10 বছর ধরে, সে বলছে তো বিশাল উন্নয়ন করেছে ঘাটালে। আমাদের কি সংসদ 10 বছরে এই এলাকায় কি আর বলবো, মাঠে জল খেতে হয়, খেলার জল ছেড়ে দিয়ে মাঠে আমাকে ধরে থাকছে। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কি হয়েছিল, কিসের ক্ষোভ? পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পরে পাঁশকুড়া যে পশ্চিম বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের, সেখানেই এসেছিলেন আজকে ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ। এবং তাকে সামনে পেয়েই কিন্তু যেটা দেখা গেল, পাঁশকুড়ার যে বাসিন্দারা, তারা মহিলারা মূলত তার প্রার্থীকে সামনে পেয়ে বলছেন যে আবাস যোজনায় তারা বাড়ি পাননি, অথচ তারা জেনুইন তাদের পাওয়া উচিত। অন্যদিকে বার্ধক্য ভাতা, এই যে কেন্দ্রীয় প্রকল্পগুলো না পাওয়া নিয়েই তারা কিন্তু রীতিমতো হিরণকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন এবং তারা বলেন যে তারা কেন পাচ্ছেন না, এ ব্যাপারে উদ্যোগ নেই কেন। এই যে বিষয়, সেটা কিন্তু পাঁশকুড়ায় ঘটলো এবং সেখানে হিরণকে দেখা গেল চাপে পড়ে পাশ কাটানোর কিছু কথা বলতে চাইলেন। কিন্তু ভোট যেহেতু সামনে, সেখানে ভোট প্রার্থী হিসেবে হিরণ এসেছেন এবং এসেছেন কোন দলে না, কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে বিজেপির, এবং সেখানেই বিজেপির প্রার্থীকে পেয়ে রীতিমতো বলা যায় নিজেদের যে অভিযোগ যে তারা কেন এখনো আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন না, বার্ধক্য ভাতা পাচ্ছেন না, এবং সে ব্যাপারে কি উদ্যোগ রয়েছে তাদের, এই কথা যখন সামনে পেয়ে বলছেন, তখন রীতিমতো চাপে পড়ে যান হিরণ, পাশ কাটানোর চেষ্টা করেন এবং ভোটের পর। ধন্যবাদ সুজিত। হুগলির বলাগড়ে চাষের জমি, রাস্তা সব তলিয়ে যাচ্ছে, গঙ্গার পাড় ভাঙছে, জানিয়ে ভোটের মুখে গরম বলাগড়। হুগলির বলাগড়, এখানকার গুপ্তিপাড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। এই গঙ্গা পাড়েই ভাঙন। গুপ্তিপাড়া ফেরিঘাট, এখান দিয়েই নদিয়ার শান্তিপুর যাওয়া যায়। ভাঙনের জেরে গুপ্তিপাড়ায় ফেরিঘাটে মাঠে আলগা হচ্ছে, উদ্বেগ বাড়ছে নিত্যযাত্রীদের। স্থানীয়দের দাবি, প্রায় 20 কিলোমিটার জুড়ে নদী পারে ভাঙন। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি, তলিয়ে গিয়েছে রাস্তা, ঘরবাড়ি। এই গঙ্গা ভাঙনে ভোটের হাওয়াও গরম। হুগলি লোকসভা আসনের মধ্যে পড়ে বলাগড়।
এখানকার বাসিন্দাদের অভিযোগ, ভোট এলেই নেতারা আসেন, গালভরা প্রতিশ্রুতি দেন, তারপর যে কে সেই। যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই সিপিএম সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলে তাই বলা হয়। আবার আমাদের এমপি ছিলেন বিজেপি থেকে, উনিও সেই এখানকারই ছিলেন, এই অবধি 5 বছরও তো কিছু করেনি। কিন্তু সমস্যা পড়ছে আমাদের সাধারণ পাবলিক, যে এখানে যারা বসবাস করছে। সম্প্রতি গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া এলাকায় ভাঙন রোধে উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। গঙ্গার পাড়ে ফেলা হচ্ছে বোল্ডার, বালির বস্তা। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন? দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য। দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু তাকে 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনিও আসছেন। উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না, আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে। তো 5 বছরের হিসাব দিয়েছি, 17,65,00,000 টাকার হিসেব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের পরিকল্পনা সব মিলিয়ে একটা প্রকৃত অর্থে এই সমস্যার সমাধানের জন্য যে ইতিবাচক ভূমিকা থাকা দরকার, দুটো সরকারের কারোরই সেই ভূমিকা নেই। এগুলো তো পারস্পরিক, এই তো বললাম যে পারস্পরিক তরজা তো চলছে, শুধু আসলে সাফার করছে আমাদের রাজ্যের এবং বিশেষ করে বলাগড়ের এই সাধারণ মানুষ। বলাগড় থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা।